অর্থনীতি তো চাপে আছে, অর্থনীতি চাপে থাকলে যে বিপদ হয় এবং সেই বিপদটা কিন্তু সবসময় দরিদ্র মানুষেরই সবচেয়ে বেশি হয়। তো উচ্চাভিলাষী বাজেট দিয়ে আসলে কতটা জনবান্ধব বাজেট হলো সেটিও আপনার কাছে জানতে চাই। একই সাথে আপনাকে বলতে চাই, বিরোধী দল কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া জানিয়েছে যে এটি আসলে গরিবদের জন্য খুব সুখকর বাজেট হয়নি। আপনার বিশ্লেষণ কি বলে? থ্যাংক ইউ। যমুনা টেলিভিশনের ভিউয়ার্সদের শুভেচ্ছা। আমার মনে হয় বাজেটটা অতি উচ্চাভিলাষী, অনেক বড় রেকর্ড। তো জানতে পারছেন আমাদের এখানে রেকর্ড হবে, এভরি ইয়ার উইল বি রেকর্ড ইয়ার। কিন্তু বাজেটে গরিবের জন্য খুব বেশি প্রোটেকশন নেই। আছে সোশ্যাল সেফটি নেটে কিছু কার্ডের ব্যাপার আছে। আপনি দেখুন, শুরুতে আমি একটা কথা বলতে চাই যে বাজেটের ফিলসফিতে আমাদের একটা ভুল আছে, আমাদের দেশের পারসেপশানে। আমরা মনে করি যে বড় বাজেট মানে বোধহয় সরকার খুব বেশি আমার বন্ধু হচ্ছে। বড় বাজেট মানে বড় এক্সপেন্ডিচার, তাই না? বাজেট তো স্টার্টস উইথ এক্সপেন্ডিচার। সো বিগ এক্সপেন্ডিচার মানে কি? সরকার তো নিজস্ব কোনো ইনকাম নেই। সরকার ইনকাম হচ্ছে রাজস্ব ইনকাম, জনগণ যা দেবে, চাঁদা, ট্যাক্স, ভিএটি, শুল্ক, এগুলো। এখন আপনি আগে থেকে খরচ বেশি করবেন বলে প্ল্যান করলে আপনাকে অবশ্যই ড্র করতে হবে বেশি বেশি টাকা ট্যাক্স হিসেবে আনতে হবে। ট্যাক্স যদি আপনি বেশি আনতে চান তখনই রেজিস্ট্যান্সের মুখোমুখি হয় মানুষ। এবং ট্যাক্স কোনো গণতান্ত্রিক সরকার বা যারা পরবর্তীতে আবার নির্বাচনে আসবেন তারা সতর্ক থাকে। তারা চাইলেও আমরা বললেও ওনারা কিন্তু ধরুন 55% বা 45% ট্যাক্স বসাবেন না। সো তার মানে কি, সরকার এখানে দের ইজ এ লিমিট টু হাউ মাচ ইউ ক্যান গো। আপনার হাত পা কিছুটা বাধা অ্যাবাউট ট্যাক্সিং। সো ট্যাক্সের এই রাউটটা যখন আপনার এক্সস্টেড হয়ে যায় তখন আপনাকে হাত দিতে হয় বড়োয়িং। আপনি চাইলেই করতে পারেন না। যত বেশি করতে থাকলে আপনার ক্রেডিট রেটিং খারাপ হয়ে যায়, আপনি রিপেমেন্টের প্রেশার বাড়ে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এবং তখন আপনি চাইলেও আবার একই রেটে বা কম সুদে আপনি ধার করতে পারেন না। কারণ বাংলাদেশ আপনারা জানেন যে একসময় 12.92% বন্ড ইল্ড হয়েছিল, এখন স্লাইটলি লোয়ার, স্টিল অ্যাবাভ 10। এখন বড়োইং যখন আপনার ওই রাস্তাটা যখন এক্সস্টেড হয়ে যায় তখন আপনি যেতে হয় প্রিন্টিং মানি ওর সেলিং অ্যাসেটস। তো বাংলাদেশ আনফর্চুনেটলি ফর্চুনেটলি এখনও আমরা অ্যাসেট সেল করতে হয় না। কিন্তু ফর এ ফ্যামিলি, ফর এ বিজনেস আপনাকে আর কোনো উপায় থাকে না, অর ইউ গো ব্যাংক্রাপ্ট। এবং ব্যাংক্রাপসি স্টেট তো ইভেন এই আধুনিক যুগের কোনো স্টেট, সেই আমরা সোমালিয়ার সময় একটা দেখেছিলাম সেই প্রায় 40 বছর আগে। আর গত 2008-9 ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ওই যে পর্তুগাল, আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন, এই কয়েকটা দেশের কথা পিগস বলা হতো তখন। এনিওয়ে, সো ব্যাংক্রাপসি ইজ নট অ্যান অপশন। আমরা বলি না যে লুজিং ইজ নট অ্যান অপশন। সো আপনাকে সামহাউ ফ্লোট করতে হবে। সেজন্য বলছি যে এক্সপেন্ডিচার বাড়ানোর সময় ভালো গভর্নমেন্ট, রেসপন্সিবল গভর্নমেন্ট ইজ অলওয়েজ কশিয়াস যে আমি এক্সপেন্ডিচার ফিনান্স করবো কোত্থেকে, তাই না? তো তার আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে। আমি এক্ষেত্রে মার্গারেট থ্যাচার উনি তো ভেরি সাকসেসফুল প্রাইম মিনিস্টার ছিলেন, যদিও রক্ষণশীল। তা আমাদের দেশের রক্ষণশীলতা খুব বেশি পপুলার না, আমরা মোর লেবার পার্টিকে সাপোর্ট করতাম। উনি একটা কথা বলেছেন যে আমি আমার ফ্যামিলি যেভাবে চালাই ঠিক গভর্নমেন্টটাকেও সেভাবে চালাই। ফ্যামিলি যেমনি, আমি ইনকাম কম হলে আমি খরচ কম করি। বাংলাদেশের ইনকাম এনবিআর দেখুন এ পর্যন্ত কখনো 4 লক্ষ কোটি টাকা উঠাতে পারে নাই। দেন এনটিআর একটা আছে, নন ট্যাক্স রেভিনিউ, যেমন ট্যাক্সের বাইরে। এখন বাংলাদেশ ব্যাংকের গত বছর, এর আগের বছর প্রফিট হয়েছিল 22,000 কোটি, এর আগের বছর হয়েছিল 15,000 কোটি। তো এগুলো কিন্তু কিছুটা সাপ্লাই দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক বা কয়েকটা স্বায়ত্তশাসিত সংস্থা, যে আমরা এসওই যাদের বলি, স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস, এই এসওইগুলোর প্রফিট কয়েকটা প্রফিটেবল আছে। এই প্রফিটগুলোকে আপনি, যেমন বিমানও মাঝে মাঝে অন পেপার প্রফিট করে, যদিও সেই প্রফিট নিয়ে আমাদের কোশ্চেন আছে, ডক্টর মল্লিক বলবেন যে স্বীকার করবেন যে ইফ ইউ অ্যাপ্লাই অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং তাহলে মনে হবে যে না, কোনো প্রফিটই হচ্ছে না। যেমন আপনি এই যে আমাদের ধরুন পদ্মা ব্রিজের কথা মাঝে মাঝে নিউজে দেখি যে এবছর 700 কোটি টাকা রেজ করেছে। 365 দিনে অন অ্যাভারেজ যদি আপনি 2 কোটি করে করেন, যে 700 কোটি টাকা মনে হয় যে আরে এটা খুব ভালো ভেঞ্চার। কিন্তু আপনি যদি ডেপ্রিসিয়েশনের দিকে যান, আমরা অ্যাকাউন্টিং যেভাবে করি, অ্যাসেটটা তো 60-70 বছর বেশি দিন থাকবে না, তাই না? লোহা লক্কর আছে, এখানে স্টিল আছে। এনিওয়ে, সো ওগুলো বাদও যদি দেন, অনেক ক্যাশ বেসিস কিছু সারপ্লাস এখানে আছে। এগুলো দিয়ে সরকার নন ট্যাক্স রেভিনিউ একটা জোগাড় করে। তো আমি ধরলাম যে সেগুলো যোগ করলে 5 লক্ষ কোটি টাকা হতে পারে চলতি বছর। এনবিআর থেকে ধরলাম 4 আর নন ট্যাক্স 5। তো 5-এর পর আগামী বছর খুব বেশি হলে 25% বাড়বে। 20% বাড়ার কথা 10-11। বাংলাদেশে 5 বছরের রেকর্ড, যেটা আনটিল 2024-25, সেখানে সরকারের নিজেরই অর্থ বিভাগের
মধ্যমেয়াদী আউটলুকে সেখানে তারা বলেছে যে লাস্ট 5 ইয়ার্সের অ্যাভারেজ রেভিনিউ কালেকশন ইনক্রিজড বাই 10.5%, হুইচ ইজ এ পজিটিভ থিং। সো বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয় না, আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কম, এগুলো বলে বাংলাদেশের ট্যাক্স পেয়ারদেরকে শেম দেওয়ার আমি পক্ষে ডক্টর না। রাসূল করিম, আমি একটু আপনাকে থামাই, আপনাকে আমি একটা প্রশ্ন জুড়ে দিই। এই কারণে বাজেটটা নিয়ে আমাদের যে উদ্বেগ সেটা হলো যে আপনি এত বড় না করে আরও যদি মানে টলারেবল পর্যায়ে থাকতো তাহলে ট্যাক্স 2-1 জায়গায় আপনি ট্যাক্স কমাতে পারতেন। এখন কিন্তু ট্যাক্স কমাতে পারেননি।